সদ্য বিয়ে হওয়া বাসর রাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মি আধার খানকে দেখে রীতিমতো ৪০৪ বোল্ডের ঝটকা খেয়ে থম মেরে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং কোনো যমদূত দাঁড়িয়ে আছে। একটু নড়লেই খপ করে তার ছোট্ট দেহ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও তরতর করে ঘামছে মেয়েটা। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, বারবার শুকনো ঢোক গিলছে এবং মনে মনে ভাবছে, কেন যে না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসর রাতেই গিয়ে স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাস দিবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠছে। শুধু একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরে থাক, কল্পনাতেও এই উজবুকটাকে বিয়ে করত না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকার। আয়া, এই মেয়ে এমন সারণীর মতো চেঁচামেচি করছ কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দিব বেয়াদব মেয়ে। ধমক খেয়ে চুপসে গেল বেচারি। কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে এর আগে সার নাম শুনেছে, কিন্তু সারণী এটা আবার কোনো অঞ্চলের ভাষা। আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই আধার খান গম্ভীর কণ্ঠে বলে উঠল। কেউ একজন বলেছিল তার মামার ছেলের বন্ধুর কাজিনের মেয়ের বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস কালো, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দিবে কিছু বুঝতে পারছে না। তার মিথ্যে বলার পর এইভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতে পারেনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করল। মানে আসলে স্যার, হয়েছেটা কি? মানে না আসলে আপনার আপনার কাছেই রাখুন মিস কালো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে তার কথার মাঝেই আধার খান ফোড়ন কাটে। সেটা শুনে মেয়েটি চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যে বলেছি। তার পিছনেও অবশ্য কিছু কারণ রয়েছে, আর আমার নাম মিস কালো নয়, আলো রহমান রিক্তা। আলো না কালো, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয়ই আমাকে দেখেছ। তাহলে এই বিয়েতে রাজি হলে কেন? জানতে না আমি তোমার শিক্ষক? নাকি জেনে শুনেই এমন করেছ? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরে থাক, দরকার হলে সারা জীবন কুমারী থাকতাম। তবুও আপনার মতো লোককে বিয়ে করতাম না গু। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকায় তার বর রূপে বদমেজাজি স্যারের দিকে। আধার খান কিছু সময় গম্ভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনের সাদা শেরওয়ানি খুলে ছুঁড়ে মেরে ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুল দুহাতে খামচে ধরল। মাথায় তার দাউদাউ করে আগুন জ্বলছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তার উপর যে মেয়েটিকে দুচোখে সহ্য করতে পারে না, আজ সেই মেয়েটিই কিনা তার বিয়ে করাবো, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আধার নিজের ভাগ্যের উপর তাচ্ছিলের হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নিবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত। যেটা চায় না সেটাই পায়, আর যেটা খুব করে চায় সেটাই হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আধার এসব ভেবে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর একটু সময় নিয়ে গোসল ছেড়ে বেরিয়ে এল। আলো নিজের মতো বকবক করতে করতে গলায় জড়ানো গহনাগাটি খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দিবে বুঝতে পারল না। তবে দোষ তার নিজেরই। বিয়ে করবে বলে লাফাচ্ছিল সে। আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির চাকার মতো পাংচার হয়ে ফুস করে সব হাওয়া বেরিয়ে গেল। সাথে বিয়ে করার শখও। শালার কপাল আমার। কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে সোয়ামীর সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরব ফিরব, শপিং করব, কোনো লেখাপড়ার ঝামেলা থাকবে না। কিন্তু না, তা আর হলো কই? ঘাড়ে তো ওই বদমাইশ, বদমেজাজি, উজবুক শালা বুইরা স্যার জুটল। উফাফ, এখন ভার্সিটির মতো নিশ্চয়ই এখানেও জীবনটা জ্বালিয়ে খাবে। ধুর বাল ভাল্লাগে না গি। আলো এইসব বিড়বিড় করে পিছনে ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠে 2 পা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার ফলে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিৎ হয়ে ফ্লোরে পড়ে গেল। লজ্জায় মরিমরি অবস্থা মেয়েটার। শেষে কিনা বাসর ঘরে বরের সামনেই চিৎটাং। ইস, কি লজ্জার ব্যাপার স্যাপার। ধ্যাত। মেয়েটি মাথা নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ায়।
লজ্জায় পুরো চেহারা লাল স্ট্রবেরির মতো হয়ে আছে। মনে মনে নিজেকে ভয়ানক একটা গালি দিয়ে ভাবে, আচ্ছা লোকটা কী সব কথা শুনে নিয়েছে তার, ইয়া আল্লাহ, যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলো সামনে তাকিয়ে দেখে আধার স্যার ভ্রু কুঁচকে তার দিকেই চেয়ে আছে। মুখের ভাষা ঠিক করো, নয়তো চড়িয়ে ঠিক করে দিব, অসভ্য মেয়ে কোথাকার। একথা বলে আলোর পাশ কাটিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মেয়েটা স্যার নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিল। শরীরের সব গহনা খুলে পরনের লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে হিঁচড়ে খুলে সোফায় রেখে দেয়। তার আবার শাড়িটারি পরার অভ্যেস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘণ্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখেই যেন বাসর ঘরে বর গান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেরই গান হারিয়ে উগান্ডায় চলে যেতে ইচ্ছে করছে। লোকটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ হলেও উনার শরীরে রক্তের চেয়ে অহংকার, জেদি বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করত ওই স্যার নামক ইগোওয়ালা ড্রামের সুন্দর নাকের আগা চাপাতি দিয়ে কেটে দিতে। তাহলে হয়তো একটু ভালো হতো। আলো এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট, প্লাজু বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মনমেজাজ একটুও ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বোঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য। কিন্তু না, উল্টো তার উপরই চিল্লাফাল্লা করছে। এই জন্যই বলে অতি আশা করতে নেই। না হলে এইভাবেই মুখ থুবড়ে পড়তে হয়। তাও স্যার ওরফে পচা গোবরের মধ্যেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কাল করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার। তবে এর পিছনেও একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো ছিরি নেই। ঘুমের ঘোরে মুখের থেকে হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যে তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউই থাকতে চায় না। বিশেষ করে তার ছোট বোন ছায়া। তার থেকে 3 বছরের ছোট হবে। এইবার ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে আর সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবারের খুব আদরের সন্তান সে। বড় মেয়ে হয়েও ভীষণ চঞ্চল। আর হবেও না কেন? সবার এত এত ভালোবাসায় নিজেকে সবসময় খোলা আকাশের মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে। আর যেটা করতে ইচ্ছে করবে না সেটা অন্যরা হাজারবার বললেও করবে না। আফটার অল সে নিজ মর্জিতে চলতে বেশি পছন্দ করে। আর এটাই আজ তার জীবনের কাল হয়ে দাঁড়াল। ভবিষ্যতে আরও কি দেখতে হবে খোদা জানে। আলো এসব আকাশপাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দে আধারের ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসল এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল কোথায় থেকে শব্দটি এসেছে। ড্রিম লাইটের ঝাপসা আলোয় সবকিছু স্পষ্ট দেখতে না পেয়ে বিছানায় থেকে নেমে রুমের বড় লাইট অন করে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে সোফার নিচে সাদা টাইলসের মেঝেতে উবুর হয়ে বেঘোরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজু হাঁটুর উপর উঠেছে, সঙ্গে কালো টি শার্টও কোমরের উপর উঠে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পা ও ধনুকের মতো বাঁকানো সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে ভ্রু কুঁচকে গেল আধারের। এত বড় দামড়ি মেয়ের ঘুমানোর স্টাইল দেখে অবাক না হয়ে পারল না। রীতিমতো তার হাসি পাচ্ছে। সোফায় থেকে ফ্লোরে পড়ে গেছে অথচ ঘুম ভাঙল না ম্যাডামের। আধার দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসল। ঘুমন্ত মেয়েটির টি শার্ট ও প্লাজু ঠিক করে দিতে চেয়েও কিছু একটা ভেবে উঠে দাঁড়াল। পিছনে ফিরে বিছানার পাশে থাকা টি টেবিলের উপর থেকে পানি ভর্তি জগটা নিয়ে এসে সব পানি রমণীর মাথার উপর ঠাস করে ঢেলে দিল। আচমকা এমন হওয়ায় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে উঠে বসতে বসতে চেঁচিয়ে উঠল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি! আমি ভিজে গেলাম বৃষ্টির পানিতে গু। পর মুহূর্তে ভাবল, বৃষ্টির পানি কই থেকে পড়বে? সে তো রুমে শুয়ে আছে, তাহলে? আলো মনে মনে এসব ভেবে এক হাতে মুখের পানি মুছে সামনে তাকাতেই ভরকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, পানি কেন দিয়েছেন? নিচে পড়ে গিয়েছিলে তাই উঠানোর জন্য ঘুম ভাঙালাম। স্যারের সোজাসাপটা উত্তর শুনে আলো আহাম্মক। হতবাক হতবিহ্বল নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কিনা মুখে পানি ছুঁড়ে মারবে? তাও এই মধ্যরাতে? এটা কোন ধরনের কথা? আমার সাথে এমনটা কেন করলে দাদাজান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম। তবুও তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই বিয়েটা করলাম।
কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদাজান কষ্ট পাক। তার শেষ ইচ্ছেটা অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথেই আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটুও পছন্দ করি না, অথচ আজ সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের উপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদাজান, তোমার থেকে এমনটা কখনো আশা করেনি। দিন শেষে তুমি মানুষটাও আমাকে চিনলা না। এই অসহনীয় ব্যথাটা কোথায় রাখি বলো তো দাদাজান? ভোররাতে সোবহান খান নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা উনার নিত্যদিনের অভ্যেস। সকালের শীতল বাতাসটা উনি গায়ে মাখাতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুলফল, ঔষধ গাছের ঘ্রাণ নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচিরমিচির শব্দ বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতিপ্রেমী। পূর্বপুরুষদের ভিটাজমি সব গ্রামে। উনার জন্ম গ্রামে হলেও পড়ালেখা ও চাকরির সুবাদে শহরে আসা। তারপরই এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূরে সবুজ, প্রাণখোলা গ্রামের বাড়িতে। কিন্তু চাইলেই তো আর সব সম্ভব নয়। নিজের প্রিয়তমা হারিয়ে এই বৃদ্ধ বয়সে বুমা, নাতিপুতিকে আঁকড়ে ধরেই উনার বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল সোবহান খানের। শিশিরে ভেজা, তাজা সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন ওই দূর আকাশের দিকে। আজ যদি উনার ছেলে ও বড় বুমা বেঁচে থাকত, তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতি, সংসার দেখতে পাওয়াটাও ভাগ্যের বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনি উনার ছেলে ও বড় বুমার নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সোবহান খান পিছনে ফিরতেই দেখতে পেলেন তার বড় নাতি আধার খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগেই আধার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না সোবহান খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতি সাত সকাল এসে এমন কিছুই বলবে। কারণ তিনি কামই করেছে এমন। নাতির আহতভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাতবুকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নের প্রত্যুত্তরে জবাব দিল আধার। কারণ ওই মেয়েটা একটা দস্যি। একদম বাচাল টাইপের। সবসময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে, যেটা বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে হতে পারে সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতামই না। সাধারণ কমনসেন্স বলতেও কিছু নেই। এই তো কয়েক মাস আগেই আমার সাবজেক্টে ডবল 0 পেয়ে ফেল করেছে। অথচ খুশির ঠেলায় পুরো ডিপার্টমেন্ট মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ ধেই করে ঘুরে বেড়ায়। সাথে নিজের মতো কয়েকটা পাগলকে জুটিয়ে গিটার নিয়ে কিচিরমিচির করতে থাকে। পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন মেয়েকেই আমার গলায় বেঁধে দিলে? ওই মেয়েটাকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসগাস্টিং একটা মেয়ে। একনাগারে কথাগুলো বলে থামল আধার। ওই বেয়াদব মেয়েটার ঘটানো ইতিহাসের শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সোবহান খান নাতির বলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আধার গম্ভীর মুখে বলল, আমি কোনো কৌতুক বলি নাই দাদাজান। আর না এখানে হাসার কোনো বিষয় রয়েছে। আম সিরিয়াস। দেখো নানু ভাই, তুমি একটু বেশিই ভাবছ। মেয়েটা বাচাল না। ও খুব সহজ সরল একজন মাইয়া। যেটা মনে আসে ওটাই বলে দেয়। এতে খারাপের কিছু দেখছি না তো। আমার নাতবু চঞ্চল প্রকৃতির মেয়ে আর তুমি তার উল্টোটা। তাই এমন রিয়াক্ট করছ। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমনটা করছে। সোবহান খানের কথা শুনে আধারের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, সেখানে কিনা সংসার করবে, তাও আবার ওই আধপাগল মেয়ের সাথে? অসম্ভব। সে এটা কিছুতেই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা রাখতে পারব না। কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে সোবহান খান চমকে উঠলেন। তড়িঘড়ি করে কাছে এগিয়ে এসে বললেন, এমন অলক্ষ্যে কথা বলতে নেই নানু ভাই। আমাদের সঙ্গে এখন একটি নতুন পরিবারও যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজেদের আদরের মেয়েকে দিয়েছে। নাতবুয়ের বাবা তো তাকে এত তাড়াতাড়ি বিয়েই দিতে চাননি। অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে।
আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছ? হ্যাঁ বলছি। কারণ তুমি আর কোনো পথ খোলা রাখোনি দাদাজান। তাহলে আমার কথাও শুনে রাখো নানু ভাই। তুমি যদি আমার নাত বুড়ে ডিভোর্স দাও, তাহলে আমি এই বাড়ি ছাইরা চইলা জামুগু। দাদাজানের কথা শুনে আধার দাঁত কিরমির করল। এই বুড়োটা সবসময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। তার ভালোবাসার মানুষ বলতে এই একজনই রয়েছে। তাই তো সবসময় বাধ্য হয়েই সবকিছু মেনে নেয়। চাইলেও সে তার দাদাজানকে হার্ট করতে পারে না। অথচ এই মানুষটাকেই আজ খুব অপরিচিত লাগছে তার কাছে। চচা! পেছন থেকে চিকন মেয়েলি কণ্ঠস্বর শুনে দাদানাতি দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকায়। আলো মাথায় এক হাত লম্বা ঘোমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে মেহেদি রহা দুহাতে চায়ের ট্রে ধরে রেখেছে। পরনে সুতির সেলোয়ার কামিজ। শোভহান খান আলোকে দেখে মুখে লম্বা একটা হাসি টেনে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, এত সকালে উঠেছ কেন মা? আর রান্নাঘরেই বা কেন গিয়েছ? আলো মুখ তুলে ধীর কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না দাদুভাই। তাই নামাজ পড়ে বাহিরে এলাম। আর আমি রান্নাঘরে যাইনি। এটা তো শেফালি চাচি নিয়ে আসছিল তোমার জন্য। উনার কাছ থেকেই আমি নিয়ে এলাম। তুমি তো জানো দাদুভাই, আমি আবার রান্নাবান্না খুব একটা পারি না গে। শেষের কথাটা ফিসফিসিয়ে বলে আলো। সেটা শুনে শোভহান খান খুকখুক করে কেশে আর চোখে নাতির দিকে তাকায়। আধার নিজের ফোনে ব্যস্ত। তার এই দিকে কোনো খেয়াল নেই। শোভহান খান কিছু না বলে নাতি বুয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীর কণ্ঠে শুধালেন, তোমার জামাইকে বলেছ নাকি আমরা আগে থেকেই পরিচিত? আলো দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না দাদুভাই। এখনো বলিনি। তবে আমি তোমার উপর খুব অভিমান করেছি গু। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছ আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদুভাই? শোভহান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই ভালো না ছাই। তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে এই হিটলার স্যারের সাথে বিয়ে দিয়েছ। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলনি এই উজবুক ব্যাটা তোমার নাতি। যদি বলতে তাহলে আমি বিয়ের রাতে দেয়াল টপকে হলেও পালিয়ে যেতাম। তবুও তোমার বদমাইশ নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদুভাই। আলো গোমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল। সাথে খুব ভালোবাসে, একদম নিজের দাদার মতোই। কখনো সে দাদা-দাদির, নানা-নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকেই দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারল এই মানুষটার নাতবু হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদে দিয়েছিল। কারণ সে কখনোই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তার ওপর নিজেরও বিয়ে করার খুব শখ ছিল। আর এত ভালো একটা মানুষের নাতবু হতে পারাটাও ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটার মিষ্টি মিষ্টি কথা তো ছিলই। কিন্তু এখন ইচ্ছে করছে কাচু গাছের সাথে ফাঁসি দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। শোভহান খান আর কথা বাড়ালেন না। বরং নাতবুকে ইশারা করে বললেন, যাও যাও। তোমার স্বামীজানকে গিয়ে চা দাও। নয়তো ঠান্ডা হয়ে যাবে গু। আলো হাতে থাকা চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য এনেছিল। একটুও ইচ্ছে করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল। এখন তো মন বলছে এই গরম চা স্যারের মাথার উপর ঢেলে দিতে। তাহলে একটু ভালো লাগত। তবে আপাতত গুরুজনের কথাই শুনল। আলো মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আধার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পিছনে আলো এসে সবে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখেই দুহাতে ট্রে বাড়িয়ে দিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আধার হুট করে পিছনে ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সোজা আধারের জায়গা মতো পড়ে গেল। শিট! আধার চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে যায়। একই সাথে ভয়ও পেল খুব। এই না আবার তাকে থাপ্পড় মেরে দেয়। তাই চটজলদি হাঁটু গেড়ে বসে নিজের ওড়নার অংশ টেনে আধারের ভিজে যাওয়া জায়গা মুছে দিতে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি স্যার। আমি খুব সরি। আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। প্লিজ রাগ করবেন না। সরি।
আধার দাঁতে দাঁত পিষে দাদাজানের দিকে তাকায়। যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভেতর যেতে শুরু করেছে। আধার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল এবং খপ করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে হিসহিসাল। মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবার খেয়াল করুন গো। স্যারের কথা শুনে আলোর হুঁশ ফিরে এল। সে বর্বর চোখে সামনে তাকিয়ে চট করে নিজের দুহাত সরিয়ে নিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে ফিরেই দৌড়ে চলে গেল। ঠিক ঠিক সে সাত সকাল কামটা করল কি? সোজা স্যারের। আস্তাগফিরুল্লাহ। তবা তবা আলো, তুই আর জীবনেও ভালো হলি না। ছি হো হ। এই মেয়ে, এইভাবে দৌড়াচ্ছ কেন? ককর্ষ গলার আওয়াজে আলোর পা জোড়াস্লথ হয়ে যায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন ভদ্রমহিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছেন খান বাড়ির ছোট বউ তাহমিনা খান, আধার স্যারের ছোট মা। সাথে তার শাশুড়িও বটে। বিয়েটা ঘরোয়াভাবে হলেও সে এই পরিবারের কিছু কিছু সদস্যদের চেনে। তবে খুবই কম সময়ে সাক্ষাৎ হয়েছে। আলো মাথায় ওড়না দিয়ে সুন্দর করে সালাম দিল। তাহমিনা খান গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে নতুন বউয়ের আব্দমস্তক পর্যবেক্ষণ করে নিলেন। মেয়েটাকে দেখে বোঝা দেয় সে ভার্সিটির ছাত্রী। বাচ্চা বাচ্চা লম্বাটে ফর্সা চেহারা রক্তিম হয়ে আছে, হ্যাংলাপাতলা শরীরে আকাশি রঙা সেলোয়ার কামিজ জড়ানো, হাইট 5 ফুট 3 ইঞ্চি হওয়ায় মেয়েটাকে পিচ্চি পিচ্চি লাগছে। মনে হচ্ছে সবে কলেজে উঠেছে। তিনি কিছু একটা লক্ষ্য করে শুধালেন, গোসল করনি? শাশুড়ির কথা শুনে আলো আমতা আমতা করল। এত সকালে কেন গোসল করব মা? আমি তো দুপুরে গোসল করি। তাহমিনা খানের যা বোঝার তা বোঝা হয়ে গেল। তিনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তাহলে আধার মেয়েটাকে মেনে নেয়নি। অবশ্য এটাই হওয়ার ছিল। তিনি নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তুমি এখন এই বাড়ির বড় বউ। আর এটা তোমার বাপের বাড়ি না যে এদিক ওদিক নেচে কুদে বেড়াবে। সবসময় মনে রাখবে এটা তোমার শ্বশুর বাড়ি। আমি তোমার ব্যাপারে যতটুকু জানতে পেরিয়ে ততটুকুতেই বুঝে গেছি তুমি কেমন মেয়ে। তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছি। বাড়ির বউ বউয়ের মতোই থাকার চেষ্টা করবে। অহেতুক বাড়তি ঝামেলা সৃষ্টি করবে না গি। আলো চুপচাপ শুনে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি কথাগুলো মনে রাখব ইনশাআল্লাহ গু। তাহমিনা খান আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন রান্নাঘরের দিকে। আলো আর চোখে ড্রয়িংরুমের চারপাশটায় নজর বুলিয়ে নিয়ে পিছনে ফিরতেই ভরকে গেল। আধার স্যার এদিকেই আসছে, হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য। আলো শুকনো ঢোক গিলে তাড়াহুড়ো করে বিলাসবহুল সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আপাতত এই বদলোকের সামনে সে পড়তে চায় না। নয়তো দেখা যাবে নেক্সট গরম চা তার গায়ের উপরই ঢেলে দিয়েছে। তাই সে রিস্ক নিতে চাচ্ছে না। আধার আলোকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব দাদাজানকে ম্যানেজ করে এই পাগল মেয়েটার হাত থেকে রেহাই পেতে হবে। নয়তো তার বিগড়ে যাওয়া জীবন আরও বিগড়ে দিবে এই বেয়াদব মেয়েটা। দুপুরের দিকে বাপের বাড়ির এসেছে আলো। আজ রাতটা এখানে থেকে পরের দিন শ্বশুর বাড়িতে যাবে। গতকাল তার বই পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি। মূলত সেগুলো নিতে ও মা বাবার সাথে দেখা করার জন্যই এসেছে। দাদাজানের কথায় তার সাথে আধারও এসেছিল। তবে তাকে বাড়িতে নামিয়ে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে লোকটা। এতে আলোর কোনো কিছুই যায় আসে না। সে তো বাড়িতে ফেরা মাত্রই মতিউর রহমানকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে ব্যস্ত। তুমি দুনিয়াতে আর কোনো মানুষ পেলে না বাবা? আমার ডিপার্টমেন্টের স্যারের সাথেই আমাকে বিয়ে দিতে হলো। তুমি এটা কেন করলে বাবা? কেন? মতিউর রহমানকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। তিনি থমথমে মুখে নিজের সহধর্মিনীর দিকে তাকায়। আলেয়া রহমান বড় মেয়ের ন্যাকা কান্না দেখে বেশ বিরক্ত। গমগমে গলায় বললেন, বিয়ে করব বলে কে লাফাচ্ছিল শুনি? ভুলে গেলে? এই বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছিলে। কারণ তোমার বান্ধবীকে ফেল করার পরপরই বিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য তুমিও এই বুদ্ধিটা খাটিয়েছ। তাহলে এখন বিয়ের পর এমন মরা কান্না জুড়ে দেওয়ার মানে কি? আলো ফ্যাচফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, তাই বলে ওই হিটলার স্যারের সাথে বিয়ে দিবে? উনি আমাকে মোটেও সহ্য করতে পারে না মা। লোকটা ভীষণ খারাপ। বড় বোনের কথা শুনে ছায়া ফট করে বলে উঠল,
কিন্তু আমি শুনেছি তুমি ভার্সিটিতে আধার স্যারকে ভীষণ জ্বালাও। একবার তো উনার গাড়ির 4 চাকার হাওয়া বের করে দিয়েছিলে আপু। ছোট বোনের কথা শুনে আলো রাগে ধমক দিল, চুপ কর বেয়াদব। ওই লোকটার ব্যাপারে একদম ওকালতি করতে আসবি না। নয়তো আমি বাবাকে বলে দিব তুই কলেজে গিয়ে কাদের দেখে ক্রাশ খেয়ে মটকা মেরে পড়ে থাকিস। ছায়া দমে গেল। ভুলেও আর কিছু বলল না প্রত্যুত্তরে। আলো তার বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও বাবা, বাবা গো, আমি আর বিয়ে করতে চাইব না। এইবারের মতো তোমার অবুঝ মেয়েকে ক্ষমা করে দাও। এই যে পিঙ্কি প্রমিস করছি, আর জীবনেও বিয়ের নাম মুখে নিব না। ঢের শিক্ষা হয়েছে। মতিউর রহমান মেয়ের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বললেন, তুমি যেমনটা ভাবছ আধার তেমন না মামনি। ছেলেটা ভীষণ ভালো। হ্যাঁ, একটু কথা কম বলে, গম্ভীর স্বভাবের, তাই তোমার এমনটা মনে হয়। তবে মানুষ হিসেবে ছেলেটা লাখে একটা। আমরা অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তটা নিয়েছি। আর তোমাকেও বারবার বলেছিলাম একবারে হবু জামাইকে দেখে নাও, কথা বলে নাও। কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আচ্ছা, আধার কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আলো নাক টেনে দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না। উনি কখনো আমার সাথে কেন কোনো মেয়ের সাথেই খারাপ ব্যবহার করেন না। শুধু শুধু বকাবকি করে আর ধমকায়। তাহলে সমস্যা কোথায়? আমি উনাকে পছন্দ করি না বাবাগি। মেয়ের কথা শুনে হতাশ হলেন মতিউর রহমান। এই তার বড় মেয়েটা আবার সহজে কাউকে পছন্দ করে না। আবার যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। মাহবুব রহমান উঠে এসে আলোর পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা মামনি। নতুন নতুন এমন হবেই। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ গু। বড় চাচার কথা শুনে আলো দীর্ঘশ্বাস ছাড়ল। আজ তার জন্য সবটা হয়েছে। সে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি না করত তাহলে এই দিনটা দেখতে হতো না তার। সব দোষ তার। এখন ইচ্ছে করছে সময় রিপিট করে পিছনে ফিরে যেতে। কিন্তু সেটাও সম্ভব নয়। তার যে এখন সব পথ বন্ধ। অনেক হয়েছে। এখন আয় তো দেখি। তোর সব পছন্দের খাবারগুলো রেঁধেছি, সাথে হালিমও। খাবারের কথা শুনে আলোর পেট গুড়গুড় করে উঠল। সে আবার খাবার পেলে দিনদুনিয়া মানুষজন ভুলে যায়। সাথে সকল চিন্তাভাবনাও। সে উঠে বড় চাচির সাথে চলে গেল। তার পিছু পিছু ছায়া, মায়া ও রোহিত গুটি গুটি পায়ে এগিয়ে যায়। মায়া ও রোহিত তার চাচাতো ভাইবোন। আলো সবার সাথে ডাইনিংয়ে বসে গপাগপ খেতে লাগল। পেট ঠান্ডা তো তার পুরো দুনিয়া ঠান্ডা। বিয়ের ৩-৪ দিন পর ভার্সিটিতে পা রেখেছে আলো। সে বিয়ের আগে ধরেই নিয়েছিল এইটাই লাস্ট ক্লাস করে বিদায় নিবে ভার্সিটি থেকে। প্ল্যান ছিল পড়াশোনা আর করবে না। স্বামীকে বলে মিউজিক ক্লাসে ভর্তি হবে। কারণ তার খুব শখ গান গাওয়া। কিন্তু সবকিছু উল্টে গিয়েছে তার। বরের সাথে চুটিয়ে প্রেম করার জায়গায় দিনদুপুরে শুধু ধমকি খেয়ে যাচ্ছে। সাথে এক্সট্রা লেখাপড়াও ফ্রি। ওই মামা, এতদিন কার চিপায় ছিলি? মারুফের কথা শুনে আলোর ধ্যান ভাঙল। সে আনমনে হেঁটে মাঠের দিকে আসতে আসতে বিড়বিড় করল, থাকতে চেয়েছিলাম তো স্বামীর চিপায়, কিন্তু পরে গেলাম মাইনকার চিপায়। এতদিন পর বান্ধবীকে দেখতে পেয়ে ফারাহ, শালুক, নির্ঝর ও তামান্না ছুটে এল। তারা ৫ জন গোল হয়ে ঘিরে ধরে আছে আলোকে। এতে মেয়েটা প্রচুর বিরক্ত হয়। সকাল থেকেই মনমেজাজ একটুও ভালো নেই তার। তার ওপর ভার্সিটিতে পা রাখতে না রাখতেই ৫ শয়তান গোয়েন্দার মতো জেকে ধরেছে। যেন সে চোর আর এরা পুলিশ। কি সমস্যা তোদের? এইভাবে জোকের মতো চিপকে লেগেছিস কেন? আলো চোখমুখ কুঁচকে বিড়বিড় করে। ফারাহ উদ্বিগ্ন কণ্ঠে বলল, খবর পেলাম তুই নাকি বিয়েশাদি করেছিস গু। শালুকও বলল, আমাদের ছেড়ে তুই একা একা বিয়ে করতে পারলি? পর মুহূর্তে নির্ঝর দাঁত কেলিয়ে বলল, দোস্ত, সুগার ড্যাডিকে বিয়ে করেছিস নাকি? তার জন্য আমাদেরকে জানাসনি? হুম। সবার কথা শুনে মারুফ বিরক্তিকর কণ্ঠে বলল, আরে ধুর বাল, থাম তোরা। একসাথে এত প্রশ্ন করলে জবাব দিবে কিভাবে? তামান্না এগিয়ে এসে আলোর হাত ধরে চিন্তিত গলায় জানতে চাইল, তুই ঠিক আছিস আলো? তোকে দেখে কেমন কেমন লাগছে গি। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে আগেই জানত এরা সবাই জেনে যাবে। আর এর পিছনে তার ছোট বোনের বাম হাত আছে সেটাও জানে। শয়তানটা পারলে পুরো পৃথিবীকেই জানিয়ে দিত সে বিবাহিত। কি রে,
চুপ করে আছিস কেন? কিছু তো বল। আলো কাঁধের ব্যাগ ঠিক করে বলল, ক্লাস টাইম হয়ে এসেছে, চল। যেতে যেতে সব বলছি। সবাই মাথা নাড়িয়ে হাঁটা ধরল সামনের দিকে। আলো শর্টকাটে তার বিয়ের কাহিনী বলে গেল। সে চেয়েছিল একবারে বিয়ে করে বরকে সঙ্গে নিয়ে এসে বন্ধুমহলকে সারপ্রাইজ দিবে। তার ওপর একদম হুট করে বিয়ে হওয়ায় সেভাবে কাউকেই বলতে পারেনি। তবুও সে মেসেজ করে বলেছিল। কিন্তু তার কথাকে বিশ্বাস করেনি কেউই। কারণ সে এমন বারেবারেই করে থাকে। তাই তো সিরিয়াস সময়ে কেউই কিছু বিশ্বাস করতে চায় না, স্বয়ং তাকেও না। সবকিছু শুনে ফারাহ বলল, বুঝলাম সব। আচ্ছা, দুলাভাইকে কবে দেখাবি? আলো এখনও জানায়নি তার বর স্বয়ং এই ভার্সিটির ওই হিটলার প্রফেসরটা। আর সে জানাতেও চায় না। কারণ ওই লোকটার ব্যাপারে বন্ধুমহলের সবার কাছে অনেক অনেক গোপিস করেছে। ১৪ গোষ্ঠী ধোয়া থেকে শুরু করে নানারকম আকামকুকামও ঘটিয়েছে। যেই স্যারকে দেখতে পারে না আজ ওই লোকটাই তার স্বামী ভাবতেও বুকের ভেতরে চিনচিনে ব্যথা করছে। তার মতো এত ভালো একটা মেয়ের জীবনে এটাই কি প্রাপ্ত ছিল? দীর্ঘশ্বাস ছাড়ল আলো। বান্ধবীদের সাথে পায়ে পা মিলিয়ে ক্লাস রুমের দিকে যেতে যেতে বলল, বছরখানেক পার হোক, তারপর ভেবে দেখব। মানে কি? মানেটা খুব সিম্পল শালু। আমার সোয়ামীর সাথে বছর পর দেখা করাবো। কেন? উনি নেই কি? বাক্যটি শুনে সবার পা থেমে গেল। একই সাথে অবাক কণ্ঠে বলল, নেই মানে? উনি দেশের বাইরে থাকে। বিয়ের পরই চলে গিয়েছে। ফিরবে 10 বছর পর মেবি। ডাহা মিথ্যে কথা বলে মনে মনে মাপ চাইল আলো। এইদিকে নির্ঝর হঠাৎই হেসে উঠে বলল, তার মানে আমার সন্দেহটাই ঠিক। তুইও তুলির মতো বিদেশে থাকা সুগার ড্যাডিকে বিয়ে করেছিস। শাহ। তা বয়স কত? নিশ্চয়ই 60। ছেলেটার কথা শুনে আলো ভীষণ রেগে গেল। সে কোনো দিকে না তাকিয়ে খ্যাক করে বলল, ভাই। আমার সোয়ামীর বয়স 60 না, 80 বছর। মাথায় চকচকে টাক, 5টা দাঁত নাই, বুইড়া থুত্থুরে মানুষ। লাঠি ছাড়া চলতে পারে না, দাড়ি হাঁটু পর্যন্ত, কায়লা কুচকুচে চেহারার মাঝে হলদে চোখ, সাথে 5 বাচ্চার বাপও। হয়েছে এবার? শান্তি। বান্ধবীর এহেন কথা শুনে সবাই বেকুব বনে গেল। তামান্না ফিসফিসিয়ে বলল, দিন শেষে একটা বুইড়াকেই তোর বিয়ে করতে হলো? হুম। কারণ বুইড়া বেডারাই বুকে ভীষণ আদর সোহাগ করে কি। নির্ঝর দাঁত কেলিয়ে বলল, তোর বরের যা বর্ণনা দিলি তাতে মনে হয় না উনার নাট বল্টু ঠিক আছে গিউ। নাট বল্টুর সাথে ওই লোকটার পুরা মাথার তার ছিঁড়া। আলো বিরক্তিকর মুখে কথাটা বলে সামনে পা বাড়াতেই খেয়াল করল, সবাই চোখ বড়বড় করে তার পিছনে তাকিয়ে আছে। সে কিছু বলতে যাবে তখনই সবাই হুড়মুড় করে ক্লাসরুমের ভেতর ঢুকে গেল। এতে আহাম্মক বনে গেল আলো। সে কৌতূহল হয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই স্তব্ধ হয়ে যায় তার থেকে কিছুটা দূরে আধার স্যার দাঁড়িয়ে আছে। তাও রক্তিম চোখে। অজানা ভয়ে আলোর সর্বাঙ্গ কেঁপে উঠল। নিশ্চয়ই এতক্ষণে বলা তার সব কথাগুলো শুনে নিয়েছে। তাই তো এমন খেয়ে ফেলার মতো তাকিয়ে আছে। সে শুকনো ঢোক গিলে চট করে নজর সরিয়ে নিল। মানুষটার সেই অদ্ভুত চাহনি কি ভয়ঙ্কর। ফিজিক্স ক্লাসের একদম শেষ বেঞ্চে বসেছে আলো ও তার বান্ধবীরা। মূলত নিজেকে স্যার নামক স্বামীর থেকে আড়াল করে রাখার সামান্য চেষ্টা। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাসরুম নিস্তব্ধতার মাঝে বিরাজ করছে। কারোর মুখে টুশব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনে ডেস্কের চেয়ারে বসে থাকা স্যারের দিকে। আধারের দৃষ্টি চশমা ভেদ করে বইয়ের পাতার উপর নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দিবে। সাথে প্রেজেন্টেশনও। দোস্ত দেখ, আজ স্যারকে কত্ত হ্যান্ডসাম লাগছে। সাদা শার্টে পুরাই মাখনগো। ফারাহ ফিসফিসিয়ে কথাটি বলে। তার প্রথম ক্রাশ আধার স্যার। শুধু তার নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদের ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না। তবে স্যার কাউকেই পাত্তা দেয় না। মেয়েদের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। কেউ যদি বেয়াদবি বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়েও দেয় না। একদম উচিত শিক্ষা দেয়। সেটা হোক না কেন পরিবারের কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলেও কিন্তু ভেতরে ভীষণ তিতা ফারুউ। তামান্না বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে বলল। পিছনের বেঞ্চ থেকে আলো সবটাই শুনতে পাচ্ছে। সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে শিমুল চুপচাপ বসে আছে খাতা কলম বের করে।
তাদের থেকে কিছুটা দূরে ছেলেদের সারিতে মারুফ ও নির্ঝর বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করে। সবাই মনোযোগ সহকারে শুনছে ও জরুরি বিষয়গুলো নোট করে নিচ্ছে। বেশিক্ষণ পর লেকচার শেষ হতে সবাইকে আগামীকাল প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আধার এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে স্টান হয়ে উঠে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে একজনের উদ্দেশ্যে বলল, আলো, কাম হিয়ার উ। স্যারের ডাকে ভেবাচেকা খেয়ে গেল আলো। সকলের দৃষ্টি এখন লাস্ট বেঞ্চে। আলো শুকনো ঢোক গিলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার। আধার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন বলে, আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি দুটি বস্তু আলোর কাছাকাছি বেগে বিপরীত দিকে যায়, তবে তাদের আপেক্ষিক বেগের সূত্রটি বোর্ডে লিখে দেখাও উ। আলো লেখাপড়ায় খারাপ না। সেও খুব ভালো স্টুডেন্ট ছিল। তবে সেটা ভার্সিটি উঠা পর্যন্তই। এখন ঘাড়ে শয়তান চাপার ফলে পড়ালেখা ঠিকমতো করে না। কোনোভাবে পরীক্ষার আগের রাতে পড়ে টেনেটুনে পাস করে যেত। কিন্তু সে যেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জোরে শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের উপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডে উত্তর লিখতে শুরু করল। আধার চোখের চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুসি মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কিবাই আশা করা যায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো প্রশ্নের সঠিক জবাব লিখে সুন্দর করে বুঝিয়েও দিল। আধার কপাল কুঁচকে কয়েকবার ভুল ধরার চেষ্টা করেও পারল না। সে বাম হাতে ভ্রু চুলকিয়ে আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে ডিয়ালেমবার্টের নীতিটি বোর্ডে লেখো এবং এটি থেকে ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ কিভাবে আসে তার শুরুর ধাপটি দেখাও উ। আলোর মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে এত কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করে করছে, যেন সবার সামনে তাকে নাস্তানাবুদ করতে পারে এই বদলোকটা। কিন্তু এখন সে কি উত্তর লিখবে? এটার জবাব পেটে এলেও মস্তিষ্কের ভেতর আসছে না। আলোকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আধার মনে মনে বাঁকা হাসল। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে খুঁজে বলল, ইউ আর টেকিং টু লং, আলো রহমান। স্যার আমি উত্তর ভুলে গেছি উ। আলো সোজাসাপটা জবাব দিল। তার মানে তুমি বলছ উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি। আধার সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন। বাট শাস্তিস্বরূপ আগামীকাল 3টে প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট? স্যারের এহেন কথা শুনে আলোর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয় সেখানে 3টা, তাও এক রাতে? অসম্ভব। সে কিছু বলতে যাবে তার আগেই ক্লাস টাইমের শেষের ঘণ্টা বেজে গেল। আধার নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, Those who fail to complete their presentations by tomorrow will be assigned a triple hard project as a penalty, along with extra lab classes. আজ বেশি ক্লাস না থাকায় ভার্সিটি থেকে বেরিয়ে এল সবাই। তখন বাজে দুপুর 2টা। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে নির্ঝর আলোর উদ্দেশ্যে বলল, দোস্ত, বিয়ে তো করে নিলি, এখন ট্রিট দে আমাদের, নয়তো দুলাভাইকে দেখা। আলো চোখমুখ কুঁচকে নির্ঝরের পিঠে শক্ত থাবা মেরে দাঁত কিরমির করে বলল, ওই শালা, তুই এত খাদক কেন বে? 1 সপ্তাহ আগে না তোদের দাওয়াত দিছিলাম আমাদের বাসায়? তখন হাড়ি হাড়ি বিরিয়ানি পোলাও খেয়ে পেট ভরে নাই? নির্ঝর পিঠ ডলতে ডলতে মিনমিন করে বলল, পেট ভরলেও মন ভরে নাই। দিলেম। তামান্না মুচকি হেসে বলল, বিয়ে উপলক্ষে আমাদের ট্রিট দিলে মন্দ হতো না। আমরা সবাই না হয় দোয়া করে দিবনি যেন দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে, আর আদরে আদরে ভাসিয়ে দেয়। কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আলোতপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকাশ চেক করে নিল। আছে 10,000-এর মতো টাকা। এগুলো তার ঈদ সালামিসহ জমিয়ে রাখা টাকা। কাছেও কিছু টাকা রয়েছে বাবা চাচার দেওয়া। সেগুলোই এই কদিন টুকটুক করে খরচ করে চলছে। আলো ফোন রেখে সবার উদ্দেশ্যে বলল, ওকে চল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দিব, তাও সুলতান ডাইনের কাচ্চি। মুহূর্তেই সবাই খুশি হয়ে গেল। 3টা রিকশা দাঁড় করিয়ে 6 জন উঠে পড়ল। সবাই উঠতেই নিজ নিজ রিকশা ছুটতে শুরু করল। কথামতো আলো সবাইকে ট্রিট দিল। সবাই হাসিঠাট্টা গল্পগুজবের মধ্যে পেট পুরে খেয়ে দিয়ে কিছু ছবি তুলে বাহিরে এল।
নির্ঝর ও মারুফের তরফ থেকে আইসক্রিম চকলেট পেল সবাই। নিজেদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে সবাই বিদায় জানিয়ে রিকশায় উঠে পড়ে। বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় আলোর। মেইন রোডে জ্যামে আটকে যাওয়ার জন্য লেট হয়ে গেল। ঢাকা শহরের জ্যাম মানেই ঝামেলা। খান বাড়ির সামনে এসে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করল। দুপুরের কড়া রোদ্দুরের জন্য ঘেমে একাকার হয়ে গেছে। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটাই ভুলতে বসেছে এক প্রকার। আলো খুব করে চায় বৃষ্টি হোক। তার ভীষণ পছন্দের বৃষ্টি। শেষবারে ছোট বোনের সাথে বৃষ্টি বিলাস করেছিল বাগানে। কিন্তু এখন চাইলেও সেটা করতে পারবে না। কোথাও না কোথাও আলোর এখন খুব খারাপ লাগে। না চাইতেও পরিবার ছাড়া থাকতে খুব কষ্ট হয়। সে এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা তফাৎ। আলো দীর্ঘশ্বাস ছেড়ে ওড়না দিয়ে ঘামার্ত চেহারা মুছে কলিং বেল চাপল। কয়েকবার বাজাতেই শেফালি চাচি দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলে? ক্লান্ত শরীরকে টেনে টুনে ভেতরে প্রবেশ করতেই তাহমিনা খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন এবং জ্যোতির সাথে কথা বলছিল। জ্যোতি উনার বোনের বড় মেয়ে। আলো এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলল। বিয়ের কথা শুনে বন্ধুমহলের সবাই জিদ ধরেছিল ট্রিট নেওয়ার জন্য। ওদেরকে ট্রিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যায় মা। তাই দেরি হয়েছে। বিয়ে হতে না হতেই স্বামীর টাকা উড়ানো শুরু করে দিয়েছ? বাহ! আলোর কথা শেষ হতেই মাঝখান থেকে জ্যোতি কথাটি বলে ওঠে। আলো কিছু বলতে যাবে তখনই তাহমিনা খান বলে উঠলেন, ফ্রিতে স্বামীর টাকা পেয়েছ মানে এই না যে অহেতুক খরচ করে বেড়াবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে। আর তুমি সেখানে আজাইরা খরচ করে বেড়াচ্ছ? এরপর থেকে টাকা খরচ করার আগে হিসেব করে চলবে। নয়তো কদিন পর সংসার রসাতলে যাবে তোমার অতিরিক্ত খরচের জন্য। শাশুড়ির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আলো। সে এখন পর্যন্ত ওই লোকটার এক পয়সাও খরচ করেনি। বিয়েতে যা টাকা পেয়েছিল সবটাই রেখে দিয়েছে। তার নিজের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই চলছে। এমনকি আজ বিকাশ থেকে টাকা বের করেই সবাইকে ট্রিট দিয়েছে। যেখানে মানুষটা তাকে বকাবকি ধমকাধমকি ছাড়া আর কিছুই দেয়নি, সেখানে সে নাকি অহেতুক স্বামীর টাকা খরচ করছে। হাস্যকর ব্যাপার। তবে তার খুব খারাপ লাগছে। কখনো টাকা পয়সা নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। আর এখন দোষ না থাকা সত্ত্বেও কথা শুনতে হচ্ছে। আলো জোরে শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, আপনি ভুল বুঝছেন মা। আমি আপনার ছেলের এক টাকাও খরচ করিনি। যা খরচ করেছি ওসব আমার জমানো টাকা ছিল। আর হয়েছে থাক, আর অজুহাত দিতে হবে না। এখন তুমি আসতে পারো। আলোকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে বিরক্তিকর কণ্ঠে তাহমিনা খান বলে উঠলেন। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল নিজেদের রুমে। দিন যত যাচ্ছে তত তার দমটা বন্ধ হয়ে আসছে। ভাবি, আপনাকে আম্মু ডাকছে গিয়ে। আলো লম্বা একটা গোসল নিয়ে টেবিলে বসে থেকে ল্যাপটপে স্যার নামক স্বামীর দেওয়া প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করছিল। তখন পিছন থেকে বাক্যটি শুনে ঘাড় ঘুরিয়ে দেখে তার ননদ তিথি দাঁড়িয়ে আছে। মেয়েটা চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে এবং ওখানেই হোস্টেলে থাকে। মাসে দু-একবার করে বাড়িতে আসা যাওয়া করে। তার থেকে 1 বছরের ছোট হবে। বড় ভাইয়ের বিয়ের জন্য এসেছে। আগামীকাল চলে যাবে আবার। তার সাথে একটু পরিচয় হয়েছে। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন নম্রভদ্র। ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আলো মুচকি হেসে বলল, তুমি যাও, আমি আসছি গু। তিথি মাথা নাড়িয়ে চলে গেল। আলো ল্যাপটপ বন্ধ করে মাথায় ওড়না দিয়ে বাহিরে যায়। মা আমাকে ডেকেছেন? ঘড়ির কাঁটায় 5টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে সোফায় বসে থেকে শোভহান খান চা খাচ্ছেন এবং পত্রিকা পড়ছেন। সকালে পড়া হয়ে ওঠেনি, তাই এখন অবসর সময়ে পড়ছেন। তাহমিনা খান ও শেফালি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। তখন আলো এসে শাশুড়ির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে। তাহমিনা খান পাস্তা নাড়াচাড়া করতে করতে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যে এই বাড়ির বউ সেটা ভুলে গিয়েছ? না, কেন? তাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কেন? সংসারের কোনো কাজকাম নেই? নাকি বাপের বাড়ির মতো এখানেও শুয়েবসে থেকে দিন পার করবে? আলো থমথমে মুখে বলল, কি কাজ করতে হবে বলুন মা, আমি এক্ষুনি করে দিচ্ছি গু। বেসিনে রাখা সমস্ত থালাবাসনগুলো পরিষ্কার করো। আর হ্যাঁ, ভুলেও কিছু ভাঙ্গে না যেন। আলো কিছু না বলে বেসিনের দিকে এগিয়ে যেতে লাগল।
তখন শেফালি বলে উঠল, নতুন বউ, আপনি খারান, মুই সব পরিষ্কার করে দিতাছি। কাজের লোকের কথা শুনে তাহমিনা খান চোখ গরম করে তাকালেন। আলো মুচকি হেসে বলল, চাচি আপনি সবজি সাবধানে কাটুন, আমি এইগুলো করছি গি। তারপর আলো ধীরে ধীরে ও সাবধানে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রাখ। হাতে হ্যান্ডওয়াশ করতে করতে জানতে চাইল, আর কিছু করতে হবে মা? আজ রাতের সব রান্না তুমি করবে গু? রান্না করার কথা শুনে আলো চুপসে গেল। তার কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। সবার আদরের মেয়ে ছিল কিনা। নুডলস, পাস্তা, অমলেট ও কফি পর্যন্তই রান্না জানে। তাই সে কিচেন টাওয়ালে ভেজা হাত মুছে শাশুড়ির পাশে এসে দাঁড়িয়ে আমতা করে বলল, আসলে মা, আমি তেমন একটা রান্না করতে পারি না। তবে আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি কাল থেকে রান্না করব। কারণ আমি চাচ্ছি না আমার জন্য খাবারগুলো নষ্ট হোক গি। আলোর কথা শুনে তাহমিনা খান চোখ দুটো বড়বড় করে তাকায়। জিজ্ঞেস করল, তুমি সত্যিই রান্না জানো না? আলো দুই দিকে মাথা নাড়িয়ে ঘি বোঝায়। যেটা পারে না সেটা নিয়ে মিথ্যে বলে কি লাভ? দরকার হলে সে আস্তে ধীরে সবকিছু শিখে নিবে। আলো ভেবেছিল তার শাশুড়ি মা হয়তো এটা নিয়ে তেমন রিয়াক্ট করবেন না। কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করে দিয়ে চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। বাবা, আপনি কোনো মেয়েকে নাতবু করে নিয়ে এসেছেন? ছেলের দ্বিতীয় বউয়ের কথা শুনে সোবহান খান মুখ তুলে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে ছোট বুমা? হঠাৎ এমন প্রশ্ন করছ কেন? এমন প্রশ্ন করব না তো আর কি করব বাবা? আপনি কেমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছেন? যে মেয়ে কিনা সামান্য রান্নাটুকু করতে পারে না। আর সেই মেয়ে খান বাড়ির বড় বউ। এটা হওয়ার আদৌ যোগ্যতা ছিল ওই মেয়ের? মুখ সামলে কথা বলো ছোট বুমা। কার কোনো যোগ্যতা আছে কিনা নেই সেটা আমাকে শেখাতে এসো না গি। সোবহান খান গম্ভীর মুখে বাক্য ছুড়ে। ততক্ষণে সবাই ড্রয়িং রুমে হাজির। তাহমিনা খান তাচ্ছিলের সুরে বললেন, একটা বাহিরের মেয়ের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবা? তুমি যাকে বাহিরের মেয়ে বলছ সে আমার বড় নাতির বিয়ে করা একমাত্র বউ। আমার আদরের নাতবু। আধার কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এল। তখনই তার নজর সর্বপ্রথম গিয়ে পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আধার দৃষ্টি সরিয়ে তাহমিনা খানের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় জানতে চাইল, কি হয়েছে? আপনি এত রেগে রয়েছেন কেন? কোনো সমস্যা? এ বাড়ির বউ রান্না জানে না। তাকে বলার পর সে উল্টো আমাকেই হুকুম করে রান্না করার জন্য। তুমি তো জানো আমার বাতের ব্যথা রয়েছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সেখানে ওই মেয়ে আমাকে সাহায্য করা বাদ দিয়ে শুয়েবসে থেকে দিন পার করছে। তুমিই বলো, এইভাবে চললে সংসার কিভাবে চলবে? আধার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আগে যেভাবে সংসার চলেছে সেভাবেই না হয় চলবে ছোট মা। ও রান্না জানুক আর না জানুক, এতে কোনো সমস্যা নেই। রান্না করার জন্য শেফালি চাচি রয়েছে তো। তবুও যদি আপনি চান বাড়ির বউ রান্না করবে, তাহলে ওকে কিছুটা সময় দিন সবকিছু শিখে নেওয়ার জন্য। আমরা শুরু থেকে কেউই সবকিছু শিখে পড়ে আসি নাই। তিথি যেমন আমাদের বাড়ির আদরের মেয়ে ঠিক তেমন আলোও তার বাড়ির আদরের মেয়ে। আপনি যেমন তিথিকে রান্নাঘরে যেতে দেন না তেমন তার মাও তাকে যেতে দিত না। এটা একদম স্বাভাবিক বিষয়। আমি আশা করছি আপনি আলোকে সময় দিবেন সবকিছুতে মানিয়ে নেওয়ার জন্য। কিছু ভুল করলে শুধরে দিয়ে শিখিয়ে দিবেন। আপনি না পারলে শেফালি চাচিকে বলবেন, উনি সব শিখিয়ে দিবে গু। আলো এক মুহূর্তের জন্য ভেবেছিল তার শাশুড়ির মতো হয়তো এখন ওই মানুষটাও তাকে কথা শোনাবে। কিন্তু তার পক্ষ নিয়ে এইভাবে যে প্রতিবাদ করবে সেটা কখনোই ভাবতে পারেনি। ঠিক তেমন তাহমিনা খানও ভাবতে পারেননি। তিনি তাচ্ছিলের সুরে বললেন, বিয়ে করতে না করতেই মাকে পর করে দিলে? আপনি ভুল ভাবছেন। আমি জাস্ট ফ্যাক্ট তুলে ধরেছি। এই সামান্য রান্নার বিষয় নিয়ে খান বাড়িতে ঝামেলা শোভা পায় না। আর আপনি খুব ভালো করেই জানেন আমি সবসময় ঝামেলা এড়িয়ে চলি। বাড়িতে কোনো বিষয়ে অশান্তি হোক সেটা একদম চাই না। তবুও যদি আপনারা এমন করেন তাহলে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসব ড্রামা দেখার মোটেও ইচ্ছে নেই। তাহমিনা খান কিছু না বলে হনহন করে নিজ রুমে চলে গেল। উনার পিছু পিছু জ্যোতি ও তিথি যায়। নাতির কথাগুলো শুনে আজ বেশ খুশি হয়েছে সোবহান খান।
তবে সেটা মুখে প্রকাশ করল না। চুপচাপ বসে থেকে ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজে দৃষ্টি রাখলেন। আলো আড়ালে ওড়না দিয়ে চোখের পানি মুছে পিছনে ফিরে রান্নাঘরের দিকে পা বাড়াতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগামীকাল যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে আপনাকে 10 তলা থেকে টুপ করে ফেলে দিব মিস কালো। তখন হাসপাতালের বেডে শুয়ে থেকে রান্নাবান্না কইরেন। গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া।